প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমাদের আগামী 15 তারিখে যে বাংলা পরীক্ষা রয়েছে, সে বাংলা পরীক্ষার কমন কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমি সিফায়েত হাজির হয়েছি। তো আমার ভিডিওটা একটু বড় হবে, আমি অনেকগুলো জিনিস এখানে অ্যাড করেছি এই ভিডিওতে, যাতে করে তোমরা পরীক্ষার মধ্যে খুব ভালো রেজাল্ট করতে পারো। এমনকি তোমাদের পরীক্ষার মধ্যে 99% শিওর প্রশ্নগুলো আমি এখানে অ্যাড করেছি। তো তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের অনেক উপকারে আসবে। আমি আশা করি এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন পড়ার নিশ্চয়তা আছে। তো আমি শুরু করি। দেখো, এখানে বলা হয়েছে যোগাযোগ কী। তো উত্তরটা দিয়ে আমরা বলি, বিভিন্ন প্রাণী নানা রকম শব্দ বা সংকেত তৈরি করে ভাবের আদান প্রদান করে। এভাবে একে অন্যের সঙ্গে ভাবের আদান প্রদান করে। তবে যোগাযোগের জন্য কেবল ভাবের আদান প্রদানই যথেষ্ট নয়, কেননা যোগাযোগ হতে হবে একটি সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যকে কেন্দ্র করে। এছাড়া সেই যোগাযোগ অর্থবহন হবে না। মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম হলো মুখের ভাষা। মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী ভাষাগত দক্ষতা এত উন্নত নয়। তা আমরা বুঝতে পারলাম যে যোগাযোগটা কি মূলত। তোমরা কিন্তু এটা পড়ে নিবা, আমি পুরোটা পড়বো না, তার কারণ আমি এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি যদি প্রতিটা উত্তর পড়তে যাই। তো এই হচ্ছে মূলত আমাদের যোগাযোগ ব্যবস্থা, মানে যোগাযোগটা কি সেটা। তারপর দেখো নিচে দেওয়া আছে যোগাযোগের প্রয়োজনীয়তা। তো দেখো যোগাযোগের প্রয়োজনীয়তা নিচে উত্তরটাও দেওয়া আছে, তোমরা একটু দেখো। এই যে নিচে এটা তোমরা পড়ে নিবা। হ্যাঁ, যদি তোমরা এটা পড়ে নাও তাহলে কিন্তু তোমরা যোগাযোগের প্রয়োজনীয়তাটাও বুঝতে পারবা। এটা তোমরা পড়ে নিবা, এই থেকে শুরু করে এটা পুরোটা তোমরা পড়ে নিবা, ঠিক আছে। তারপর দেখো নিচে আছে আমাদের কি, নিচে আছে হচ্ছে আমাদের যোগাযোগের শ্রেণী বিভাগ। কীভাবে আমরা যোগাযোগ করব, কীভাবে যোগাযোগ করলে আমাদের সুবিধা হবে, সেই যোগাযোগের শ্রেণী বিভাগটা এখানে দেওয়া আছে। তোমরা এটাও কিন্তু স্কিপ করে স্ক্রিনশট নিয়ে পড়ে নিবা। দেখো এই জায়গাতে আমার দেওয়া আছে যোগাযোগের শ্রেণী বিভাগ কি, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে তারপরে নিবা। দেখো এই জায়গাতে একটা জিনিস তোমাদেরকে আমরা বলি, যোগাযোগের শ্রেণী বিভাগের মধ্যে, যেহেতু শ্রেণী বিভাগ মানে কি, যোগাযোগ কতভাবে ভাগ করা হয়েছে, কত ভাগে সেটা ভাগ করা যায়, এটা হচ্ছে শ্রেণী বিভাগের কথা মূলত। তো দেখো এই জায়গাতে যোগাযোগের দুইটা শ্রেণী বিভাগ আছে এখানে, একটু দেখো এই জায়গাটাতে একটু খেয়াল করো তোমরা। একটা হচ্ছে ভাষিক ও অভাষিক, ঠিক আছে। দেখো এই যোগাযোগের শ্রেণী বিভাগকে নিচে দুটা ভাগে ভাগ করছে। সে দুটা ভাগ কিন্তু নিচে দেখো 1 নম্বরে আমি এই জায়গাতে লিখে দিয়েছি যে ভাষিক। এই যে দেখো এটার দিকে আমরা যদি তাকাই, এই হচ্ছে ভাষিক যোগাযোগ। যেহেতু আমরা এই নিচে একটা ভাষিক যোগাযোগ পাইছিলাম, অভাষিক যোগাযোগ পাইছিলাম, তাহলে ভাষিক যোগাযোগটা হচ্ছে এই জায়গায়। তারপরে দেখো এই ভাষিক যোগাযোগকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা অর্থাৎ লিখিত যোগাযোগ, মৌখিক যোগাযোগ। তাহলে দেখো ভাষিক মানে কি, মানে ভাষার যোগাযোগ যেটা, সেটা হচ্ছে ভাষিক যোগাযোগ। তো দেখো একটা হচ্ছে লিখিত, তার মধ্যে দুই ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লিখিত যোগাযোগ আর একটা হচ্ছে মৌখিক যোগাযোগ। এগুলো তোমরা পড়ে নিবা, আমি বিস্তারিত পড়বো না। এবার নিচে আমি চলে যাই। দেখো এই মৌখিক যোগাযোগ যেটা, যেহেতু আমরা এই জায়গাতে দুইটা যোগাযোগ পেয়েছিলাম, কোথায় আমরা উপরে দুইটা যোগাযোগ পেয়েছিলাম, তার মধ্যে থেকে একটা হচ্ছে লিখিত যোগাযোগ, একটা হচ্ছে মৌখিক যোগাযোগ। তো লিখিত যোগাযোগটা হচ্ছে এটা, এই যে এতটুকু, এটা হচ্ছে পুরোটা লিখিত যোগাযোগ, আর এটা হচ্ছে মৌখিক যোগাযোগ। এই যে মৌখিক যোগাযোগের বৈশিষ্ট্য যেটা দেখো এই। তাহলে দেখো তোমরা এগুলো পড়ে নিবা, আমি তোমাদেরকে জাস্ট তোমাদের জন্য আমি এটা নিয়ে নিয়েছি। মৌখিক যোগাযোগগুলো পড়বা, যে লিখিত যোগাযোগটা এখানে দেওয়া আছে। তাহলে লিখিত আমরা পাইলাম কি, দেখো তো আমরা পাইলাম হচ্ছে মৌখিক যোগাযোগের বৈশিষ্ট্য, আর হচ্ছে লিখিত যোগাযোগ আমরা পাইলাম। তারপর দেখো আমরা যদি নিচে যাই, এই দিকে একটু লক্ষ্য করো, একটু ইম্পর্টেন্ট জায়গায় আমরা চলে আসছি। দেখো এখানে বলছে যে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায়, এটা তোমাদের মেন বইয়ের মধ্যে আছে, মেন বই থেকে তোমরা কানেক্ট করে নিবা, অথবা এই জায়গা থেকে যদি তোমরা এতটুকু পড়ে নাও, তাহলে কিন্তু তোমরা পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায়টা খুঁজে পাবা, ঠিক আছে। তাহলে আমি এবার নিচে চলে যাই। তারপরে দেখো আমি অনেকগুলো জিনিস এখানে অ্যাড করছি তোমাদের সুবিধার্থে। তারপর দিয়ে আমি যাই, দেখো এইবার একটু দেখো তোমাদের মূল বইয়ের প্রথম অধ্যায়ে আমাদের কি আছে। এখানে আমাদের প্রথম অধ্যায় আছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি। এই মূলত আমাদের প্রথম অধ্যায়ে এই জিনিসটা আছে যে প্রয়োজন বুঝে যোগাযোগ করি।
দেখো পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায় আমি উপরে কিন্তু কথাটা বলছিলাম, একার হুবহু এই কথাগুলাই কিন্তু আমি উপরে লিখেছিলাম, ঠিক আছে। তাহলে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায়। এবার দেখো এই যে চারটা রয়েছে, এই চারটা তোমরা কিন্তু তোমাদের গাইড থেকে খুব ভালো করে চারটা তোমরা পড়ে নিবে, তার কারণে চারটা খুব ইম্পর্টেন্ট একটা চার্ট। হ্যাঁ, তারপর দেখো আমি একটু নিচে যাই, নিচে এবার বলছে কি দেখো যোগাযোগের চিন্তা ও অনুভূতি প্রকাশ। তোমাদের এটা হচ্ছে যোগাযোগের চিন্তা ও অনুভূতি প্রকাশ। দেখো এগুলা এই জায়গা কান দিয়ে তোমরা পড়ো, এতটুকু জায়গা দিয়ে তোমরা পড়ো, এই থেকে শুরু করে এতটুকু পর্যন্ত দিয়ে তোমরা পড়ো, তাহলে কিন্তু যোগাযোগের চিন্তা ও অনুভূতি প্রকাশ সম্পর্কে তোমরা ভালো করে জানতে পারবা। তো এগুলো আসলে তোমাদের আমি বই থেকে কানেক্ট করছি। দেখো এগুলা এই যে টিফিনের এই যে সামিরা, মিতু, নয়ন, এগুলা কিন্তু তোমাদের বইয়ে আছে, ঠিক আছে। এগুলা আমি জাস্ট তোমাদের বই থেকে নিয়েছি। এবার আমি কেন নিয়েছি সেটা নেওয়ার কথা, তোমাদের বই তো এগুলো আছে, তাহলে আমি নেওয়ার কারণ কি? দেখো এখানে কিছু আছে, তোমাদের কিছু প্রশ্ন দেওয়া ছিল যে সামিরা যোগাযোগের উদ্দেশ্য কি ছিল। সামিরার যোগাযোগের উদ্দেশ্যটা ছিল কি? জন্মদিনের দাওয়াত দেওয়া। সামিরা কেন যোগাযোগ করছিল, তোমাদের প্রশ্ন কিন্তু আছে নিচে দেখবা, মানে এই অনুচ্ছেদের নিচে কিন্তু লেখা আছে যে সামিরা যোগাযোগের উদ্দেশ্য ছিল কি। তাহলে সামিরার যোগাযোগের উদ্দেশ্য ছিল হচ্ছে জন্মদিনের দাওয়াত দেওয়া। তারপর বলছে কি দেখো 2 নম্বরে এই যোগাযোগে কোন চিন্তা ও অনুভূতি, মানে কোনো চিন্তা বা অনুভূতি প্রকাশ করেছে, মানে কোন চিন্তা বা অনুভূতিটা প্রকাশ ঘটেছে এখানে দেখানো হয়েছে বন্ধুদের মিলে আনন্দ করার চিন্তাটা প্রকাশ ঘটেছে। তারপর দেখো বলছে আজ কিভাবে সামিরার উদ্দেশ্য প্রকাশ করতে পারতো, জানাতে পারতো। এটা হচ্ছে উত্তরটা। দেখো ওই দিন কি কি মজার কাজ করবে তারপরে জানতে পারতো। হ্যাঁ, জন্মদিনের পরিকল্পনা নয়নের সাহায্য চাইতে পারতো। তাহলে এখানে কি বলছে দেখো, আর কিভাবে সামিরা উদ্দেশ্য প্রকাশ করতে পারতো, তাহলে ওই দিন কি কি মজার কাজ করবে তা পরে জানতে পারতো, অথবা জন্মদিনের পরিকল্পনা নয়নের সাহায্য চাইতে পারতো। এগুলো তোমরা পড়ে নিবা। তারপরে আমি নিচে যাই, দেখো এই ঘটনাটা আছে, তো এই ঘটনাটা তোমরা পড়ে নিবা, তোমাদের বইয়ের মধ্যে আছে। তবে দেখো এই ঘটনা 2 এটা তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা এই পর্যন্ত পড়ে নিবা। দেখো এখানে কিন্তু তোমাদের নিচে একটা ছক দেওয়া আছে, ওই বইয়ের এই ঘটনার পর একটা ছক দেওয়া আছে। ছকটা কি আছে দেখো তো, বল শিক্ষার্থীরা কোন উদ্দেশ্যে স্কুলের সামনে দাঁড়িয়েছে। একটা প্রশ্ন যে শিক্ষার্থীরা কোন উদ্দেশ্যে স্কুলের সামনে দাঁড়িয়েছে। তারপর 2 নম্বর হচ্ছে এই যোগাযোগে কোন চিন্তা ও অনুভূতি প্রকাশ ঘটেছে, এটাও আমাদের উত্তর এখানে লিখতে হবে। তারপরে আর কিভাবে তারা এই উদ্দেশ্য প্রকাশ করতে পারতো। এই 3টা উত্তরে আমি নিচে দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। দেখো তোমরা নিচ থেকে এটাকে এখানে বসায় দিবে। দেখো আমাদের প্রথম উত্তরটা হচ্ছে এখানে যে শিক্ষার্থীরা কোন উদ্দেশ্যে স্কুলের সামনে দাঁড়িয়েছিল, মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করতে। তাহলে মানুষ যাতে করে গাছ লাগায়, তো এই কাজে উৎসাহিত করতে শিক্ষার্থীরা স্কুলের সামনে দাঁড়িয়েছিল। তারপর দেখো আমি নিচে চলে যাই, আমার আসলে এটা অনেক বড় একটা কোশ্চেন আমি করছি তোমাদের সুবিধার্থে। দেখো এই জায়গাতে দ্বিতীয় প্রশ্নটা আমাদের ছিল যে এই যোগাযোগে কোন চিন্তা ও অনুভূতি প্রকাশ ঘটেছে। দেখো এই উত্তরগুলা আমি দিয়ে দিয়েছি যে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করার। তাহলে পরিবেশ রক্ষা করার জন্য মূলত এই চিন্তা অনুভূতিটা প্রকাশ ঘটেছে। তাহলে দেখো এবার 3 নম্বর একটা প্রশ্ন আছে যে আর কিভাবে তারা এই উদ্দেশ্যের প্রকাশ করতে পারতো। দেখো এখানে বলছে আর কিভাবে তারা এই উদ্দেশ্য প্রকাশ করতে পারতো। উত্তরটা কিন্তু আমি দিয়ে দিছি। দেখো নিচে এই জায়গাতে যদি তোমরা খেয়াল করো, আমি তোমাদেরকে একটু দেখাই, যদি তোমরা এই জায়গাটা খেয়াল করো, এখানে কিন্তু আমি উত্তরটা দিয়ে দিয়েছি। দেখো এই জায়গাটা তোমরা উত্তরটা আমি দিয়ে দিয়েছি, তোমরা এগুলো পড়ে নেবা, ঠিক আছে। তা আমি নিচে চলে গেলাম। দেখো এই যেগুলো সব হচ্ছে 3 নম্বরের উত্তর। এবার ঘটনা 3-এর মধ্যে এইটা কিন্তু গল্প তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা এই গল্পটা দেখে নেবে। এটা হচ্ছে তোমাদের বই থেকে আমি মূলত উঠাইছি এই গল্পটা, তোমরা এই গল্পটা বই থেকে পড়ে নিবা, ঠিক আছে। তোমার যেহেতু তোমাদের কাছে বই আছে, তা আমরা এবার নিচে চলে যাই। দেখো এই গল্পের কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্নটা সমাধান করব। গল্প তো তোমাদের বইয়ে আছে। দেখো এই জায়গাতে বলছে কি যে শিমুর বাবা কোন উদ্দেশ্যে থানায় যোগাযোগ করেছিল। এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে এই ছকটা আছে, তোমাদের এই ছকটা এখানে পূরণ করতে হবে, 3টা ছকে পূরণ করতে হবে। তাহলে কি বলছে, শিমুর বাবা কোন উদ্দেশ্যে থানায় যোগাযোগ করেছে। দেখো আমি উত্তরটা লিখে দিছি, তার ছোট ভাইকে খোঁজার জন্য, ঠিক আছে। তারপর বলছে এখানে শিমুর বাবার
কোন চিন্তা ও অনুভূতি প্রকাশ ঘটেছে। দেখো আমরা যদি উত্তরের দিকে তাকাই তাহলে এখানে সন্তানের প্রতি বাবার ভালোবাসা এবং সন্তানের নিরাপত্তা নিয়ে বাবার সচেতনতা প্রকাশ পেয়েছে। তারপর বলছে অন্য কিভাবে শিমুর বাবা এই উদ্দেশ্য প্রকাশ করতে পারত, সেটার উত্তরটাও আমার নিচে রয়েছে, তোমরা সেখান থেকে এই উত্তরটাও দেখো। এই জায়গাতে এই যে 5টা কোডিশন আছে, 5টা লাইন আছে, 5টা লাইন হচ্ছে আমাদের এই অন্য কিভাবে শিমুর বাবা এই উদ্দেশ্য করতে পারত সেটা আমরা লিখে দিয়েছি। তারপরে দেখো এখানে বলছে যোগাযোগের উদ্দেশ্য। যোগাযোগের উদ্দেশ্য কি, এই জিনিসটা তোমরা পড়লে নিচের অংশটা অনুচ্ছেদটা পড়লে তোমরা বুঝতে পারবা। তারপর দেখো আমি একদম যোগাযোগের উপায়ে মানে কার্যকর উপায়ে যোগাযোগ, এটাও কিন্তু তোমরা ওইটা এই জিনিসটা পড়লে, তো এইগুলো পড়লে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে, এই সম্পর্কে তোমরা জানতে পারবা। তো দেখো আমি তারপরে চলে যাই নিচে। হ্যাঁ, এই যে দেখো আমি মূলত এইগুলা দেখানোর জন্যই তোমাদেরকে আমি এখানে এই ভিডিওটা আমি এত বড় করেছি। বলছে দেখো এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে ছকটা দেওয়া আছে, আমি জাস্ট এই ছকটা পূরণ করে দিয়েছি, তোমরা এটাও পূরণ করে দিবা, ঠিক আছে। তাহলে আমি আর কথা বলবো না, এখানে আমি নিচে চলে যাই। দেখো তারপরে কি বলছে, একইভাবে এগুলো তোমরা পড়ে নিবা, এই জিনিসগুলো তোমরা পড়ে নিবা। এইবার দেখো আমি নিচে দিয়ে যাই, যোগাযোগের প্রাসঙ্গিকতা। তাহলে কি প্রাসঙ্গিকতা যোগাযোগের আছে সেটাও আমি নিচে এই জায়গাতে লিখে দিয়েছি। তো দেখো এগুলো আসলে তোমরা সবগুলো একটু দেখো, যে এই জায়গাতে একটু একটা জিনিস খেয়াল করো, কিন্তু তোমাদেরকে একটু দেখাই যে কিভাবে কি আবার হবে আমার মতো ঘুম ধরেছে কথাটি কতটুকু প্রাসঙ্গিক। দেখো এই কথাগুলা উত্তরগুলা কিন্তু আমি নিচে অ্যাড করেছি। দেখো এই কথাগুলো তোমরা পড়ে নেবে, এগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে, A to Z বইয়ের মধ্যে আছে। আমি জাস্ট তোমাদের উত্তরগুলো দেখো, এই ছকটা আছে, এই ছকটা মূলত তোমাদের বইয়ে আছে, এটা পূরণ করতে হবে। 2 নম্বরের ছকটার দিকে যদি তুমি তাকাও, এটাতে কি বসবে, এখানে বলছে কি দেখো যে রাক্ষসের গিলে খাওয়াই এই মানুষগুলো একদিন দেখে ঠিক ফিরে আসবে। তাহলে দেখো এই যে কথা বলছে, কথাটা কতটুকু প্রাসঙ্গিক, এই জায়গাতে উত্তরগুলা কি হবে, এখানে উত্তরগুলা কি হবে, বা এরকম এখানে 8টা এরকম পেয়ারা আছে। এই 8টা পেয়ারার উত্তরে আমি দিয়ে দিয়েছি। দেখো এই জায়গাতে 8টা পেয়ারা আছে, 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6, মানে তোমাদের বইয়ে যা আছে আর কি, তার সমাধানগুলো দেখো এই জায়গাতে আমি দিয়ে দিয়েছি, সমাধানগুলো নিচে আছে। দেখো এগুলো হচ্ছে সমাধান, তোমরা কিন্তু এগুলা জাস্ট দেখে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে, ঠিক আছে। আমি জাস্ট কোন কোন প্রশ্নগুলো তোমাদের আসতে পারে এগুলো নিয়ে আলোচনা করার জন্য মূলত এই ভিডিওটা আমি তৈরি করেছি, ঠিক আছে। তো তোমরা স্কিপ করে কি করবা, তোমরা স্কিপ করে তোমরা নিয়ে নেবে। এইবার দেখো আমি একটু এই জায়গাতে যদি আসি, এখানে কিন্তু আমরা এই পরিস্থিতি 1-এর দিকে যদি একটু তাকাই, এই পর্যন্ত কিন্তু আমাদের শেষ, ওটা বাদ দিলাম। এবার পরিস্থিতি 1-এর দিকে যদি একটু তাকাই, দেখো এখানে কি বলছে, বিনয়ের সাথে বলবো আমি মেঝেটা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, সরি আপনি মেঝেটা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, আমি খেয়াল করিনি, যার জন্য মেঝেটা নোংরা হয়ে গেছে, দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন। দেখো এই জায়গাতে বাংলা ভাষার মর্যাদা প্রকাশ পাওয়ার কথা বলেছে। দেখো মূলত ওই জায়গাতে বলছে মানুষের সাথে কথা বলার সময় বয়স ও মর্যাদা অনুযায়ী সর্বনাম ব্যবহার করতে হবে। তুমি, আপনি, তুই, সে, তিনি ও এগুলো সর্বনাম। মানে সর্বনাম কি বলতো, সর্বনাম হচ্ছে এক কথায় নাউনের বিপরীত যেটা বসে। মনে করো আমি বললাম ফাতেমা ভাত খেলো, সে ভাত খেয়ে ঘুমাবে। দেখো এখানে দ্বিতীয় লাইনটা তুই আমি বলি যে সে ভাত খেয়ে ঘুমাবে, তাহলে সে বলতে কাকে বোঝানো হয়েছে। দেখো প্রথমে আমি বলছিলাম ফাতেমা ভাত খাবে, ঠিক আছে, ফাতেমা ভাত খাবে আমি লিখলাম। তারপর দ্বিতীয় লাইনে আমি লিখলাম যে ফাতেমা ভাত খেয়ে ঘুমাবে, দ্বিতীয় লাইনে আমরা এটা লিখতে হতো, কিন্তু আমরা এই ফাতেমা দ্বিতীয়বার না লিখে দিয়ে আমরা লিখি ফাতেমা ভাত খাবে, সে ভাত খেয়ে ঘুমাবে। এখানে এই যে সে আমি বসালাম, সেটা হচ্ছে সর্বনাম। কারণ কি এখানে কিন্তু আমি দ্বিতীয় লাইন যদি ফাতেমা, দেখো দ্বিতীয় লাইনে কিন্তু আমার ফাতেমা আসতো, যেমন ফাতেমা ভাত খাবে, ফাতেমা ভাত খেয়ে ঘুমাবে, তাহলে এখানে 2টা লাইনেই কিন্তু ফাতেমা কথাটা উচ্চারণ হয়েছে। কিন্তু আমি যদি প্রথম লাইনে দিই ফাতেমা ভাত খাবে, সে ভাত খেয়ে ঘুমাবে, তাহলে এই যে দেখো ফাতেমার জায়গাতে আমি সে বসাইছি, সেটাই হচ্ছে সর্বনাম। অতএব এক কথায় হচ্ছে তোমার সর্বনাম কোথায় বসবে,
বসবে নাউনের বিশেষ্যর পরিবর্তে, ইংরেজি চলে আসছে নাউন, হ্যাঁ, বিশেষ্যর পরিবর্তে যেই জায়গাতে যেটা বসে সেটা হচ্ছে সর্বনাম। ঠিক আছে, মনে থাকবে তো তোমাদের যে বিশেষ্যর পরিবর্তে যেটা বসে সেটাই সর্বনাম। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে বলছে সাধারণ সর্বনাম, মানি সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম, এই যে সর্বনামগুলো দিয়ে দিছে এই সর্বনামগুলো মূলত এক এক সময় এক একটা ব্যবহার হবে। তারপর বলছে দেখো এগুলো তোমরা, এই জিনিসগুলো তোমরা পড়ে নিবা। এই জায়গায় দেখো আমি একটা ছক তোমাদের জন্য এঁকেছি, এই জায়গাটা তোমরা একটু পড়ে নিবা, পড়লে তোমরা এই ছকটা সম্পর্কে বুঝতে পারবা। এই জায়গাটা তোমরা একটু পড়ে নিবা, এই জায়গাটা পড়ে নিবা। দেখো এখানে আমি সাধারণ সর্বনাম, মানি সর্বনাম আর হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। এবার কোন সময় কোনটা আমরা ব্যবহার করব? সাধারণ সর্বনাম দেখো তুমি তোমরা কারো, মানে তুমি তোমরা করো, মানে একটা কাজ তুমি করো তোমরা করো, এটা হচ্ছে সাধারণ সর্বনাম। মানি সর্বনাম, মানি মানে আমরা যেহেতু আমাদের বড় যদি হয় আপনি আপনা, হ্যাঁ আপনি আপনারা বা এরকম আমরা বলি, তাহলে আপনি আপনারা করুন। তারপরে দেখো ঘনিষ্ঠ যদি হয়, যেমন আমি মনে করো আমার একটা বন্ধুর সাথে কথা বলবো, তাহলে তুই করিস, তোরা করিস, তাহলে আমরা বন্ধুর সাথে কথা যখন বলবো তখন কিন্তু ঘনিষ্ঠ সর্বনাম আমরা ব্যবহার করব। আর মানি সর্বনাম ব্যবহার করব কখন? যখন নাকি আমরা কোনো ওস্তাদ বা বড়জনদের সাথে আমরা কথা বলবো, তাদের সাথে আমরা আপনি আপনা আপনারা, যেমন আপনি খান আপনারা খান, হ্যাঁ এই ক্ষেত্রে আমরা মানি সর্বনাম ব্যবহার করবো। আর সাধারণ হচ্ছে আমরা তুমি তোমরা বলি যে তুমি এই কাজটা করো, তোমরা এই কাজটা করো। ঠিক আছে, এক বচন বহু বচন আর কি, তুমি তোমরা এক বচন বহু বচন, আপনি আপনারা এটাও এক বচন বহু বচন, তুই তোরা এখানেও এক বচন বহু বচন। তো এই জিনিসগুলো মূলত তোমরা খেয়াল রাখবা। আমি এটা দিলাম। তারপর দেখো আমরা একটু নিচে যাই, নিচে গেলে তারপর কি আছে, এরপর বলছে যোগাযোগে মর্যাদা সূচক শব্দ, এটাও তোমরা সুন্দর করে পড়ে নিবা। আমি কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তারপর দেখো এই যে এখানে একটু খেয়াল করো, এখানে আমি একটা ছক তোমাদের বইয়ের মধ্যে ছকটা আছে, আমি একটু চলে যাই তোমাদের বইয়ের মধ্যে, তোমরা এই ছকটা পাবা। এই ছকটার উত্তরও কিন্তু আমি নিচে ব্যবহার করেছি, যে একটু তোমাদেরকে বলে যাই। মনে করো দেখা গেছে তোমার এই 2 নাম্বার 1 নাম্বার এই জায়গাগুলোতে কি বসবে, এই জায়গাতে কি বসবে, এখানে কি বসবে। দেখো 2 নাম্বারটা আমাদেরকে করে দিয়েছে, সাধারণ ক্রিয়াপদ বসবে, কিন্তু 3 নাম্বারটা আমাদের করে না, আমরা কিন্তু এগুলা করে দেবো। এখন নিচে করা আছে তোমাদের কোন জায়গায় কি বসবে সেটা তোমরা অবশ্যই লিখে নিবে খাতায় অথবা মোবাইলে স্ক্রিনশট দিয়ে তোমরা পড়বে। দেখো প্রত্যেকটাতে কিছু কিন্তু তোমার করা নাই, কি বলে পূরণ করা নাই, তোমরা কিন্তু পূরণ করে নিবা। আমি কিন্তু তোমাদেরকে সেটা করে দিয়েছি। তো দেখো নিচে উত্তরটা দেওয়া আছে আমাদের, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা ছক, যে ছকের উত্তরগুলো দেখো। 3 নম্বরে হচ্ছে ঘনিষ্ঠ ক্রিয়াপদ, তারপরে এখানে রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখো ঠিক ফিরে আসবে, মানে এটা যে দেখো 3 নম্বরে কথাগুলো বসবে, তোমরা কিন্তু এগুলা হ্যাঁ লিখে নিবে। দেখো 4 নম্বরে বসবে এই কথাগুলো বসবে। তারপর দেখো 5 নম্বরের উত্তরটা আমাদের এখানে আছে। 5 নম্বরের উত্তরটা হচ্ছে এইটা, হ্যাঁ ঘনিষ্ঠ ক্রিয়াপদ। ঠিক আছে চলো ঘুমাতে যাই, ঠিক আছে চলো ঘুমাতে যাই, এরকম আর কি। যাই হোক এগুলা তোমরা এখান থেকে নিয়ে ওই জায়গাতে পূরণ করে দিবে। ঠিক আছে, তারপর দেখো 6 নম্বরটা তুই যা, তুই মানে ঘনিষ্ঠ, তুই একটা ঘনিষ্ঠ শব্দ, তুই যা, এখানে এই জন্য তুই বসানো হয়েছে। আর যদি আমরা মানি বাইর করতে যাই তাহলে আপনি যান। দেখো এই জায়গাতে বলে দিচ্ছি, আমি প্রত্যেকটাতে বলে দিচ্ছি, আমি আসলে বলতে পারতেছি না সময়ের কারণে। এখানে দেখো তুই যা, তাহলে তুই যা হলে এখানে ঘনিষ্ঠ সম্পর্ক বুঝাইছে। মানি সর্বনামের প্রয়োগের বাক্যটি কেমন হবে? আপনি যান। তারপর সাধারণ হচ্ছে তুমি যাও বা তোমরা যাও, হ্যাঁ যদি আমরা বহু বচনে বলি তোমরা যাও, এক বচনে বললে তুমি যাও, এরকম আর কি, এরকম প্রত্যেকটাই কিন্তু। তারপর দেখো নিচে আমরা দিয়ে যাই, 7 নম্বরও একই কথা বলছে যে খাল আর বিল পেরিয়ে তারা এগুতে লাগলো ফাঁড়ির দিকে, তাহলে এটা সাধারণ সর্বনাম। এখানে তোমার এই উত্তরটা এখানে বসাই দিবা। তারপর মানি সর্বনামের প্রয়োগের ক্ষেত্রে কি হবে সেটাও তোমরা এখানে বসাই দিবা। এভাবে তোমরা সবগুলা কিন্তু বসিয়ে দিবা। ঠিক আছে, তো আমি দেখো এবার পরে আছে আমাদের যোগাযোগের উপাদান বিশ্লেষণ, এটাও তোমরা পড়ে নিবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পর্বটা যা দেখলা, আমি কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে দেখাইলাম। তো আশা করি তোমরা এই জিনিসগুলো যদি ভালো করে একটু অধ্যয়ন করো তাহলে খুব সহজে তোমাদের
15 তারিখের যে বাংলা প্রশ্নের উত্তরগুলো প্রশ্নটা হবে তার উত্তরগুলো তোমরা সমাধান করতে পারবে। তো আজ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।